ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরও একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যা তোমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য হয়ে উঠতে পারে অনেক বেশি উপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন, হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া? ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটা সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। অপশন এ জিম করবেট, অপশন বি সিমলিপাল, অপশন সি দাচিগ্রাম, অপশন ডি হাজারিবাগ। এর সঠিক উত্তর হলো অপশন এ। আর্লিয়ার নোন অ্যাজ হ্যালি ন্যাশনাল পার্ক, Jim Corbett National Park got established in 1936 in Nainital to protect Bengal tiger. অর্থাৎ এর উত্তর হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্কে আগে হেইলি ন্যাশনাল পার্ক হিসেবেও জানা যেত, এবং জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা হ্যালি ন্যাশনাল পার্ক বলে পরিচিত ছিল, সেটা 1936 সালে তৈরি করা হয়েছিল নৈনিতালে। কি রিজার্ভ করার জন্য? না, বেঙ্গল টাইগার রিজার্ভ করার জন্য। অর্থাৎ যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তাকে প্রোটেক্ট করার জন্যই এই জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু তৈরি করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, দ্য সাইলেন্ট ভ্যালি অফ কেরালা is only evergreen forest in India. Option B has trees of expensive construction wood. Option C is famous for picnic spot. Option D his rare species of flora and fauna. আমাদের কাছে জানতে চেয়েছে কেরালাতে যে সাইলেন্ট ভ্যালি রয়েছে সেই সাইলেন্ট ভ্যালি আসলে কিসের জন্য বিখ্যাত। চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। সাইলেন্ট ভ্যালি হ্যাজ দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট অ্যান্ড টেম্পারেট forest in higher reaches which are rare in this region. সাইলেন্ট ভ্যালিতে মোস্টলি আমরা কি দেখতে পাই? স্পিসিস অফ ফ্লোরা অ্যান্ড ফনা। এছাড়াও মোস্ট প্ল্যান্ট স্পিসিস আর এন্ডেমিক টু ওয়েস্টার্ন ঘাটস। সিমিলারলি নীলগিরি তহর, নীলগিরি লাঙ্গুর, লায়ন টেলড ম্যাকিউ আর অল এন্ডার্জ ফনা স্পিসিস হুইচ আর রেয়ার টু বি ফাউন্ড। এখানে অনেক ধরনের রেয়ার স্পিসিস এবং রেয়ার ফনা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, সেই কারণেই কিন্তু সাইলেন্ট ভ্যালি এতটা বিখ্যাত। এই সাইলেন্ট ভ্যালিকে কেন্দ্র করেই কিন্তু একটা পরিবেশ আন্দোলন, ভারতে যতগুলো পরিবেশ আন্দোলন হয়েছিল তার মধ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সাইলেন্ট ভ্যালিকে কেন্দ্র করেই কিন্তু এই সাইলেন্ট ভ্যালি যে ফরেস্টটা রয়েছে এই ফরেস্টটাকে আগের মতোই বিভিন্ন এই ফ্লোরা এবং ফনা সমৃদ্ধ রাখার জন্য এর যে একটা স্পেসিফিক একটা যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, তার জন্যই কিন্তু সাইলেন্ট ভ্যালি আন্দোলন গড়ে তোলা হয়েছিল, এবং যেটা ভারতে সংগঠিত পরিবেশ আন্দোলনগুলির মধ্যে একটি অন্যতম। পরবর্তী কোশ্চেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফ্লাইং একাডেমি ইজ লোকেটেড। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফ্লাইং একাডেমি কোথায় সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। হায়দ্রাবাদ, রায়বেরেলি, যোধপুর অর দিল্লি। রাইট অ্যান্সার অপশন বি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফ্লাইং একাডেমি ইজ লোকেটেড ইন রায়বেরেলি ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ। অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফ্লাইং একাডেমিটা উত্তরপ্রদেশের রায়বেরেলিতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস ইজ লোকেটেড ইন। অর্থাৎ ইউএনওর হেডকোয়ার্টার কোথায় সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশন এ জেনেভা, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি রোম, অপশন ডি ওয়াশিংটন। Right answer option B. UNO was established in 24th October 1945. Its headquarter is located in New York. এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। World Bank is also called as International Bank of Reconstruction and Development, International Rehabilitation and Development Bank, International Rehabilitated and Development Bank. Option D, none of these. এই কোশ্চেনে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংক আসলে কি? ওয়ার্ল্ড ব্যাংক আসলে কি নামে পরিচিত? ওয়ার্ল্ড ব্যাংক অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কম্প্রোমাইজেস ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকে আমরা IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বলেও কিন্তু জানতে পারি। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, ইন্টারন্যাশনাল ফিনান্স কোঅপারেশন, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি অ্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুট। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছে। পরের প্রশ্ন,
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট আ মেম্বার অফ ব্রিক্স গ্রুপ? ব্রিক্স গ্রুপের সদস্য নয় এর মধ্যে কোন দেশটি? ব্রাজিল, রাশিয়া, চায়না অর ইন্দোনেশিয়া? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ব্রিক্স ইজ অ্যাক্রোনাইম ফর অ্যাসোসিয়েশন অফ ফাস্ট ইমার্জিং ন্যাশনাল ইকোনমিজ। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। ব্রিক্স কোন কোন রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি? ব্রিক্স মূলত ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। সেই কারণে ব্রিক্সের বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চীনা অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। এই কটা রাষ্ট্র নিয়েই কিন্তু এই ব্রিক্স তৈরি হয়েছে, কি না ন্যাশনাল ইনকামে আরও গতি আনার জন্য। পরবর্তী কোশ্চেন, লিবার্টি কনসিস্ট ইন ওবিডিয়েন্স টু দ্য জেনারেল উইল। লিবার্টি কনসিস্ট ইন ওবিডিয়েন্স টু দ্য জেনারেল উইল, এই যে উক্তিটি বা এই যে স্টেটমেন্টটি কে দিয়েছেন? হবস, রুশো, গ্রিন অর লেস্কি? এর রাইট অ্যান্সার হচ্ছে রুশো। রুশো সেড লিবার্টি কনসিস্ট ইন ওবিডিয়েন্স টু দ্য জেনারেল উইল। অর্থাৎ রুশোর যদি আমরা সামাজিক চুক্তি মতবাদকেও পড়ে থাকি, অর্থাৎ যার মাধ্যমে তিনি তার রাষ্ট্র মানে কিভাবে একটা রাষ্ট্র গড়ে উঠেছে তার রাষ্ট্র সম্পর্কিত মতবাদের মধ্যে একটি মতবাদ রয়েছে, সেটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। এই সামাজিক চুক্তি মতবাদের মধ্যে আমরা তিনজনের নাম পাবো, হবস, লক, রুশো। এর মধ্যে রুশো যিনি সাধারণ ইচ্ছের কথা বলেছিলেন, অর্থাৎ জেনারেল উইলের কথা কিন্তু রুশো বলেছিলেন। তাই এই যে স্টেটমেন্টটা রুশোর তরফ থেকে কিন্তু বিলং করে। লিবার্টি মিন অ্যাকর্ডিং টু ওয়ান্স উইশ, ইট মিনড নট বিং সাবজেক্ট টু দ্য উইল অফ আদার পারসন। অর্থাৎ এখানে লিবার্টি বলতে একজনের ইচ্ছের কথাই কিন্তু বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, ওহ ডিসরেসপেক্টেবল ডেমোক্রেসি, আই লাভ ইউ, হুজ স্টেটমেন্ট ইজ দিস? জিভি শ, কার্পেন্টার, লর্ড ব্রাইস অর আপ্পা ডোরাই? এর অপশান হচ্ছে অ্যান্সার বি। ও disrespectable democracy, I love you, this statement was made by Carpenter in his book Towards Democracy. কার্পেন্টার এই উক্তিটি করেছিল তার টুয়ার্ডস ডেমোক্রেসি বলে যে গ্রন্থ, সেই গ্রন্থে গণতন্ত্র সম্পর্কিত তার ধারণা ব্যাখ্যা দিতে গিয়ে। পরবর্তী কোশ্চেন, হুইচ ইভেন্ট ব্রট অ্যাবাউট আ প্রোফাউন্ড চেঞ্জ ইন অশোকাস অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি? Option A, the Third Buddhist Council, the Kalinga War, his embracing of Buddhism, his sending missionary to Ceylon। অর্থাৎ আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে যে এর মধ্যে কোন বিষয়টা ঘটনা বা কোন বিষয় ঘটার ফলে, কোন ধরনের ঘটনা ঘটার ফলে অশোক তার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিতে চেঞ্জেস এনেছিলেন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্য কালিঙ্গা ওয়ার ওয়াজ ফট বিটুইন অশোকা অ্যান্ড দ্য স্টেট অফ কালিঙ্গা 261 বিসি। অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের পরই অশোক তার অ্যাডমিনিস্ট্রেশনের যে নীতিগুলি ছিল সেখানে কিন্তু ব্যাপক পরিবর্তন এনেছিলেন। এর কারণ কি ছিল? এর কারণ ছিল দ্য ম্যাসিভ ব্লাডশেড ফিল্ড অশোকা উইথ রিমোটস অ্যান্ড হি অ্যাডপ্টেড বুদ্ধিজম আন্ডার দ্য বুদ্ধিস্ট মঙ্ক উপাগুপ্তা অ্যান্ড অ্যাবান্ডেন্ড দ্য পলিসি। অর্থাৎ কলিঙ্গ যুদ্ধে এতটাই রক্তক্ষয় হয়েছিল যার ফলে যে জিনিসটা অশোককে খুবই মর্মাহত এবং ব্যথিত করে, এবং তার ফলে তিনি তার অ্যাডমিনিস্ট্রেশনের যে ভাবনা চিন্তা যেভাবে আগে পরিচালিত হতো সেইখানে যেমন পরিবর্তন এনেছিলেন, সেই সঙ্গে তিনি কিন্তু বুদ্ধিজম অর্থাৎ বুদ্ধ ধর্ম, সেই বুদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেন কে না বুদ্ধিস্ট মঙ্ক উপগুপ্তের কাছ থেকে। অফ ফিজিক্যাল কনকোয়েস্ট অ্যান্ড অ্যাডপ্টেড দ্য পলিসি অফ কালচারাল কনকোয়েস্ট। অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্ম যেমন তিনি গ্রহণ করেন বুদ্ধিস্ট মঙ্ক উপগুপ্তর কাছ থেকে, সেই সঙ্গে বুদ্ধিস্ট যে সমস্ত পলিসিগুলো ছিল সেগুলো তিনি সমস্ত ক্ষেত্রে কালচারাল, ফিজিক্যাল সমস্ত ক্ষেত্রে তিনি কিন্তু এই বুদ্ধিস্ট যে নিয়ম নীতি বা নিষ্ঠা বা বুদ্ধের দেখানো যে পথ, অহিংসতার যে মার্গ, তিনি কিন্তু সেগুলোকে ফলো করতে শুরু করেন সমস্ত ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন, আপ টু হোয়ার ডিড চন্দ্রগুপ্ত মৌর্যাস এক্সটেন্ড ইনটু নর্থ ওয়েস্ট? অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় তার শেষ নিঃশ্বাস, আপ টু হোয়ার ডিড চন্দ্রগুপ্ত মৌর্যাস এম্পায়ার এক্সটেন্ড দ্য নর্থ ওয়েস্ট? অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য তার যে
শাসন ক্ষমতা রয়েছে, সেই যে নর্থ ওয়েস্টে তার শাসন ক্ষমতা, তিনি কোন সাইডটাতে বা কোন নদীর তীরে তিনি এক্সপ্যান্ড করেছিলেন? রাভি রিভার, ইন্দাস রিভার, সতলুজ রিভার আর হিন্দুকুশ রেঞ্জ? রাইট অ্যান্সার ইজ অপশান ডি, চন্দ্রগুপ্ত মৌর্য এম্পায়ার টু এক্সটেন্ডেড টু হিন্দুকুশ রেঞ্জ। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য তার যে সাম্রাজ্যের যে সম্প্রসারণ করেছিলেন, সেই সাম্রাজ্যের সম্প্রসারণ করেছিলেন কোন দিকে? না হিন্দুকুশ রেঞ্জের দিকে কিন্তু তিনি তার সাম্রাজ্যের এক্সটেনশনটা করেছিলেন। এই ছিল আজকে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন ও অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি তোমরা ভিডিওগুলো থেকে উপকৃত হও এবং ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে। সেই সঙ্গে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে, যাতে তোমার বন্ধুরাও তোমার মতো করেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে তাদের পড়াশোনাকে চালিয়ে নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের জন্য এইটুকু, টাটা।